বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। করোনা সতর্কতার অনুষ্ঠান আমাদের লাগাতার চলে আসে এই অনুষ্ঠান, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপডেট নিউজ আপনাদেরকে দিতে থাকি আমরা প্রতিনিয়ত। আর এখন বিশেষ করে বলবো যে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি করোনার যে ভ্যারিয়েন্ট, সেটা কিন্তু মানে অনেক নিজেকে আপডেট করেছে, এবং সেই ভ্যারিয়েন্ট প্রতিনিয়তই বাড়াচ্ছে আমাদের উদ্বেগ। তবে এই যে টিকাকরণ পদ্ধতি চলছে, এই যে ভ্যাকসিনেশন চলছে, সেই ভ্যাকসিনেশন কতটা এই নতুন করোনাকে আটকাতে সক্ষম হবে, সেই জায়গায় একটা চিন্তা আমজনতার মধ্যে কিন্তু ছড়িয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে সম্ভবত এই চিন্তার সঙ্গে সঙ্গে মানুষের অ্যাওয়ারনেসও অনেকটাই বেড়েছে যে টিকাকরণের আওতায় আমাদের আসতে হবে। তার জন্য অনেক সময় আমরা এমনও দেখছি যে টিকাকরণ করতে মানুষ ছুটছে। গতদিনেরই আমি খবর আপনাদের বলি যে শিরোনামে উঠে আসা এমনই খবর যে টিকাকরণের জন্য কোনো বেসরকারি হাসপাতালে তারা ছুটছেন, এবং ছোটার পরে সেখানে একটা কোভিশিল্ডের যেটা নির্ধারিত সরকার নির্ধারিত ধার্য করা মূল্য 740 টাকা, সেটিকে করা হয়েছে 900 টাকা, এমনও কিন্তু খবর আসছে। এবং যখন কিছু মানুষ, কিছু গ্রাহক হয়তোবা জানেন না, তারা দৌড়ে গিয়ে সে 900 হোক 1200 হোক তারা সে তেমন ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠলে তখন হাজারো একটা বাহানা। তো আমার মনে হয় যে যেমন টিকাকরণের ক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কালোবাজারিও বাড়ছে। করোনার কে কেন্দ্র করে মানুষ, কিছু অসাধু মানুষ কিন্তু নিজেদের রোজগারের জায়গাকে অনেকটাই প্রশস্ত করার চেষ্টা করছে। আপনাদের আপডেট একটুখানি দিয়ে রাখি যে এই যে বর্তমান পরিস্থিতি, যে এই পরিস্থিতি বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে কোভিড বুস্টার ডোজ তৈরির পরিকল্পনা করছে। কোভিড বুস্টার ডোজ, এই যে নিউ ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তার জন্য কোভিড বুস্টার ডোজের পরিকল্পনা কিছু সংস্থা করেছে। এবং আদৌ কি সেই বুস্টার ডোজ প্রয়োজন রয়েছে নাকি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। এবং শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি একটু বলছেন যে আপাতত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যার উপর ভিত্তি করে আমরা বুস্টার ডোজ প্রস্তুত করার পরামর্শ দিতে পারি। এই নিয়ে গবেষণা চলছে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা 2020 সাল থেকে 21-এর প্রায় শেষের দিকে আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে, এবং এই কোভিড সিচুয়েশনের সঙ্গে লড়াই করে মানুষ এখন অনেকটা অভ্যস্ত, এবং তার সঙ্গে লড়াইয়ে তারা কিন্তু জয়ীও হচ্ছেন, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। কিন্তু তার সঙ্গে এই যে তড়িঘড়ি সিদ্ধান্ত, সেই তড়িঘড়ি সিদ্ধান্ত আমাদের কাছে কতটা লাভদায়ক হবে, এটা একটা প্রশ্ন রয়েছে। আমাদের সঙ্গে আজকে এই করোনা সতর্কতা অনুষ্ঠানে আমরা একদম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যাকে পেয়েছি, যে প্রখ্যাত চিকিৎসক, যার সঙ্গে আজকে আমরা আলোচনা করব নানাবিধ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে করে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উজ্জ্বল ভদ্র। অনেক অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একদম রয়েছেন উনি, এবং তার সঙ্গে রয়েছেন আপনারাও। অনেক প্রশ্ন রয়েছে মনের ভিতরে, আপনাদেরও জিজ্ঞাসা রয়েছে, আপনাদেরও ফোন করবেন। আমাদের সরাসরি ফোন নাম্বার একটু বাদী শো হবে, আপনারা দেখতেও পাচ্ছেন 6292242337, 6292242338, এই দুটি ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। এখানে আপনারা ফোন করুন এই মুহূর্তে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং ডক্টর ভদ্র রয়েছেন উত্তর দেওয়ার জন্য। ডাক্তারবাবুকে স্বাগত জানিয়ে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে নিউ ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে করোনার, সেখানে কিছু স্বাস্থ্য সংস্থা চিন্তা ভাবনা করছে যে কোভিড বুস্টার তৈরি করা হবে। তো এইটা আদৌ সঠিক সিদ্ধান্ত, না এখনই এই জায়গায় যাওয়াটার প্রয়োজনীয়তা নেই? প্রশ্নটা আরেকবার করুন। এই যে করোনাকে রুখতে চিন্তাভাবনা কিছু কিছু স্বাস্থ্য সংস্থা কিছু চিন্তাভাবনা করেছে, কিছু কিছু সংস্থা যারা ওষুধ প্রস্তুতকারক, তারা বলছেন যে করোনাকে রুখতে করোনা বুস্টার ডোজ তারা তৈরি করবে, এমন পরিকল্পনা কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে। যদিও বা বুস্টার ডোজ, হ্যাঁ, যদিও বা সেটা এখনো সিদ্ধান্তের জায়গা নেই।
আলোচনা স্তরে রয়েছে। অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক কিন্তু বলেছে এখনই এটার প্রয়োজনীয়তা নেই। আমি আপনার একটু পরামর্শ চাইছি। না, বিষয়টা হচ্ছে এই, আমরা তো অলরেডি দেখেছি যে দুটো ভ্যাকসিনের ডোজ দেয়া হচ্ছে এবং সেটাই যথেষ্ট এখন পর্যন্ত জানা গেছে রিসার্চ করে। একটা বুস্টারের কথাবার্তা হচ্ছিল বটে, কিন্তু সেটা নিয়ে কিন্তু কখন দানা বাঁধেনি এখনো জিনিসটা। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে বুস্টারের প্রশ্ন কিন্তু এখনো আসছে না, কারণ এখনো আমাদের সবাইকে টিকা দেয়া হয়নি, দুটো ডোজ কাউকে কমপ্লিট করা হয়নি। এক্ষুনি আমরা বুস্টারের কথা ভাবছি না। বিজ্ঞানীরা হয়তো রিসার্চ করছেন, কয়েকটা দুটো চারটে পেপার বেরোচ্ছে, কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যদি বুস্টার দরকার হয় তবে পরের বছর বা তার আগে নয়। ডক্টর ভদ্র, এই যে ভ্যাকসিনেশনের আওতায় মানুষ আসছে এবং উৎসাহ দেখা যাচ্ছে, আমরা দেখছি যে কিছু ক্ষেত্রে কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসছেন আমাদের সরকার প্রশাসনের পাশাপাশি, স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি, এবং এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে টিকাকরণের যে প্রসিডিওর সেটা কিন্তু চলছে। সেখানে পাহাড়ের এই সম্প্রতি আমি আজকের একটা খবর বলছি, পাহাড়বাসী বলছে যে এখনও যদি সব বয়সের জন্য টিকাকরণটা চালু করা যায় তাহলে হয়তো আমরা অনেকটাই নিজেদেরকে সিকিওর মনে করব। এখনও যেহেতু সব বয়সের আওতায় আসেনি, মানে 18-র নিচে বলছি আমি, সেইখানে দাঁড়িয়ে একটা চিন্তা তৈরি হচ্ছে পাহাড়বাসীর কথা, অর্থাৎ আমি একদম দার্জিলিংয়ের কথা বলছি। আমি আসবো উত্তরে একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি, সুদীপ্ত রায় বলছি। হ্যাঁ বলুন। বলছি, হ্যাঁ, আমার বাবা 68 ইয়ার্স ওল্ড, এখনো ভ্যাকসিনেশন নেননি। কারণ আমার বাবা 3 বছর আগে বাইপাস সার্জারি হয়েছে হার্টে। হ্যাঁ, রক্ত পাতলা হওয়ার ওষুধ খায়, তো সেই জন্য জিজ্ঞেস করছি তার রক্ত পাতলা হওয়ার ওষুধটা কি খেতে পারবে ভ্যাকসিন দেওয়ার আগে, বা কদিন আগে মানে বন্ধ রাখতে হবে, বা কদিন পরে চালু করতে পারবো সেটা। কতদিন আগে ওনার বাইপাস সার্জারি হয়েছে? হ্যালো, কতদিন আগে বাইপাস সার্জারিটা? 3 বছর আগে হয়েছে বাইপাস সার্জারি, হয়ে গেছে। কিন্তু এখন তাহলে কোনো অসুবিধা নেই, দিতে পারিনি, কারণ এই যে রক্ত পাতলা হওয়ার ওষুধ খায়। এখন দিতে পারবে সেই জন্য? না, দেখুন এই ধরনের ওষুধ অনেকেই খায়, শুনতে থাকুন। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কেননা আপনার বাবার যদি করোনা ভাইরাস সংক্রমণ হয় তাহলে জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুতর হয়ে যাবে। সুতরাং দুটোকে ব্যালেন্স করে দেখতে হবে আমাদের, যে ব্লাড থিনারটা বন্ধ করলে কি হবে বা করোনা ভাইরাসের টিকা বন্ধ করলে কি হবে, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনি করোনা ভাইরাসের টিকা কিন্তু দেবেন যেমন দেওয়ার হয়, এবং তারপরে যা যা লক্ষ্য রাখার তো রাখবেনই। টিকার পরে এমনি যেখানে টিকা দেয়া হয় সেখানে ওরা আধ ঘন্টা বসিয়ে তাকে লক্ষ্য রাখে। তারপরেও টিকার পরে যে কতগুলো কমপ্লিকেশন হয়, যেমন লোকাল জায়গায় ব্যথা হয়, একটু জ্বর হয়, কারো কারো কাশিও হয়, এগুলো সম্পর্কে লক্ষ্য রাখতে হবে, এগুলো সম্পর্কে অবহিত থাকতে হবে, কিন্তু টিকা তো দিতেই হবে। একদম। এই যে আমি বুস্টার ডোজের কথা বলছিলাম ডক্টর ভদ্র, যে সূত্র অনুসারে আমরা যেমন জানতে পারছি যে শীতের আগেই ব্রিটেনে আমরা যা কিছু শুনছি, থার্ড ওয়েভ বলুন যা কিছু, সেখানে কিন্তু আমরা ব্রিটেনকেই সামনে দেখছি, এবং ব্রিটেনেই কিন্তু বলা হচ্ছে শীতের আগে বুস্টার ডোজ মানে এটা কার্যকরী করা হতে পারে সূত্রের খবর অনুসারে। এবং সেখানে নানাবিধ আমাদের ওখানকার ওয়েদার বলুন সব কিছু মিলিয়ে মিশিয়ে লাইফস্টাইল একদম ডিফারেন্ট আমাদের থেকে, ভারতবর্ষের থেকে। আমরা তাহলে আমাদের মুভমেন্ট কি হওয়া দরকার? একটু আগে আপনি বললেন যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বা স্পুটনিক যেটাই বা চলছে সেটা যথেষ্ট আপাতত আমাদের জন্য, আর আমি বললাম পাহাড় আমাদের জন্য সত্যি আপাতত যথেষ্ট। আর পাহাড়বাসীর ক্ষেত্রে যেটা বললাম, যে পাহাড়বাসীর একটা সূত্র আমি বলছি যে তারা বলছেন, এই নয় যে পাহাড়বাসীই বলছেন, আমজনতার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সব বয়সের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কবে চালু হবে এটা একটা চিন্তা ভাবনা হচ্ছে, কারণ মানুষ এখন সচেতন হচ্ছেন। সেই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার করা যায়। দেখুন, একটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এই প্রমাণ এই গত 2 বছরে আমরা পেয়েছি যে বাচ্চাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হয়, কিন্তু ওটা মারাত্মক কিছু হয় না। এমনকি মারাত্মক তো অ্যাডাল্ট লোকেদের মধ্যেও হয় না, কারণ আমরা মৃত্যুর সংখ্যা দেখেছি 1.3%। সে প্রথম ওয়েভে যা ছিল, মৃত্যু দ্বিতীয় ওয়েভে দারুণ সংক্রমণ বেড়েছিল বটে, কিন্তু মৃত্যুর হার কিন্তু বাড়েনি।
আর বাচ্চাদের ক্ষেত্রে সব সময় এই সমস্ত জিনিসটাই কম। বাচ্চারা ইনফ্যাক্ট সংক্রমিত হলে অনেক সময় বোঝাই যায় না যে তার মধ্যে সংক্রমণ হয়েছে, আর তাদের মধ্যে সিভিয়ার অসুখ বা মডারেটলি সিভিয়ার অসুখ এগুলো অত্যন্ত কম হয়। আর বাচ্চাদের মধ্যে মৃত্যু তো একেবারেই প্রায় অনেকই কম। সুতরাং বাচ্চাদের ভ্যাকসিনেশন দেওয়ার যে ভীষণ প্রয়োজনীয়তাটা, এটা কিন্তু এখনো অন্তত আমাদের দেশে প্রমাণিত হয়নি। যাই হোক, আমরা আস্তে আস্তে ভ্যাকসিনেশন তো সরকার এগোচ্ছেন। প্রথমে বয়স্কদের দিলেন, ডাক্তারদের সবাইকে দিলেন, যারা করোনার বিরুদ্ধে কাজ করছে তাদের দিলেন, তারপরে 45 বছরের ঊর্ধ্বে দিলেন, তারপরে 18 বছরের ঊর্ধ্বে দিলেন। আস্তে আস্তে তো আমরা নামছি, এবং এই মুহূর্তে সমস্ত রাজ্য মিলে আমাদের দেশ ভ্যাকসিনেশন রেকর্ড পরিমাণ ভ্যাকসিন প্রত্যেক দিন দিতে পারছে। সুতরাং আমাদের যে ভ্যাকসিনেশনের টার্গেট, এটা আমরা অচিরেই পূর্ণ করব, কিন্তু সেই টার্গেটটা হচ্ছে ওই 2টো ডোজ নিয়ে। বুস্টার ডোজের কথা এখনই আসছে না। আর বাচ্চাদের ভ্যাকসিনেশন যে এক্ষুনি দিয়ে ফেলতে হবে, সে পাহাড়েই হোক আর সমতলেই হোক, সেরকম কিন্তু এখনো কোনো ডিসিশন হয়নি। এরকম কোনো বৈজ্ঞানিক তথ্য আমাদের কাছে আসেনি। আর বিশেষ করে ডক্টর ভদ্র, এই যে আমরা ব্রিটেনের একটা উদাহরণ দিলাম, উদাহরণ এই জন্য কারণ এই যে বুস্টার ডোজের কথা বলছি, কোভিড বুস্টার, সেটা কিন্তু ওখান থেকেই তার সূত্রপাত। এবং বলা হচ্ছে যে ব্রিটেনে তো লকডাউন চলছিল এবং এই মাসেই কিন্তু লকডাউন উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ যারা, তাদের যখন ফার্স্ট ডোজটা নেওয়া হয়েছে, আফটার ফার্স্ট ডোজ তাদের নতুন করে সংক্রমণ, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ কিন্তু তারা আক্রান্ত, এবং যার জন্য চলতি মাসে লকডাউন উঠে যাওয়ার কথা থাকলেও আরও 1 মাস লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ব্রিটেনে। এবার আপনি বলতে পারেন যে ব্রিটেন আছে, ব্রিটেনের জায়গায় ভারতবর্ষ এখনও সেই জায়গায় আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই করোনার থার্ড ওয়েভ, তৃতীয় ঢেউ কিন্তু ব্রিটেন থেকেই আমরা শুনতে পেয়েছি, এবং আগামী দিনে আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি ওটা ধীরে ধীরে এগোচ্ছে। ফলে একটা চিন্তা অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে। সেই জায়গাটা আমাদের প্রস্তুতিটা কি হওয়া প্রয়োজন রয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা বিষয়টা সূত্রপাত হয়েছে ইউনাইটেড কিংডম থেকে, অর্থাৎ যুক্তরাজ্য থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, ওখানে ভ্যাকসিনেশনের যে হার, আমাদের ভ্যাকসিনেশনও খুব সুন্দরভাবে এগোচ্ছে। তবে যেহেতু ব্রিটেনের, আপনি জানেন যে ব্রিটেনের লোক সংখ্যা অত্যন্ত কম, ভারতবর্ষের একটা ফ্র্যাকশন মাত্র, একটা ভগ্নাংশ। সুতরাং তারা যতটা পরিমাণ লোককে ভ্যাকসিনেশন দিয়ে ফেলতে পেরেছে, এবং সবাইকে ভ্যাকসিনেশন যতদিনে দিয়ে ফেলতে পারবে, আমাদের হয়তো তার থেকে একটুখানি দেরি হবে। সুতরাং ওরা ভ্যাকসিনেশন শেষ করার পরে, আর দ্বিতীয় কথা আপনি আরেকটা যেটা বললেন যে ডেল্টা ভ্যারিয়েন্ট, দেখুন এই সম্পর্কে আরেকটা জিনিস স্পষ্ট করে বলবো। এই যে করোনা ভাইরাসের সংক্রমণ, এই করোনা ভাইরাস কিন্তু বাই নেচার এটা খুব মিউটেট করে মানে হচ্ছে এটার প্রকৃতি, এটা স্ট্রাকচার, এটার জিনগত গঠন, এগুলো সমস্ত কিন্তু কিছুদিন পরই পাল্টায়। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই যে ভ্যারিয়েন্টগুলো, আমরা জানি, আমরা এই নিয়ে প্রোগ্রামও করেছি আপনাদের সঙ্গে, এই ভ্যারিয়েন্টগুলো এই যে পাল্টে যে নতুন রূপ হচ্ছে, এইগুলো যে এই রূপটা যেখানে দেখা যাচ্ছে, আগে সেই জায়গার নামে নামকরণ হতো। যেমন ব্রাজিল ভ্যারিয়েন্ট, যেমন ইউকে ভ্যারিয়েন্ট, যেমন এই ধরনের ভ্যারিয়েন্ট নাম হতো। তারপরে ঠিক করা হলো যে দেশের নামে নাম না দিয়ে এই অ্যালফা ডেল্টা এগুলোকে করা। সেই হিসেবেই আপনি যেটা বললেন, সেই ডেল্টা, এখন এই ডেল্টা যে ভ্যারিয়েন্টটা আসছে, সেই ভ্যারিয়েন্টটা আসছে বটে, কিন্তু সেটার ব্যবহারিক কি, তার রূপ কি, তার সংক্রমণের পরিমণ্ডল, তার সংক্রমণের রূপরেখা, তার সংক্রমণ কি হবে, কিরকম ভাবে সে ছড়াচ্ছে, এরকম বেশি সংখ্যক লোকেদের মধ্যে কিন্তু আমরা এই সারিটা এখনো করে ফেলতে পারিনি। তবে সাধারণত যেটা বলছে সবাই, যে এটা সংক্রমণ শক্তি আরো একটু বেশি হবে, এবং কেউ বলছে, আমি কিন্তু তাদের সঙ্গে একমত নই, কেউ বলছে তাতে মৃত্যুর হার বেশি হবে। দেখুন একটা জিনিস, করোনা ভাইরাস কিন্তু আজকে নতুন এলো না পৃথিবীতে। করোনা ভাইরাস বহুদিন ধরে আছে, এবং বিজ্ঞানীরা করোনা ভাইরাসের সম্পর্কে বহুদিন ধরে জানান। এই যে নতুন করোনা ভাইরাসটা, যাকে দিয়ে আমাদের এই প্যান্ডেমিকটা চলছে, সেটা হচ্ছে কোভিড-19। হ্যাঁ, এই করোনা ভাইরাসটার এই ভ্যারিয়েন্ট হচ্ছে নতুন।
এখন ব্যাপার হচ্ছে গিয়ে করোনা ভাইরাস এতদিন ধরে বিজ্ঞানীরা যা জেনে বুঝেছেন যে করোনা ভাইরাস ইজ নট এ ভেরি ডেঞ্জারাস ইনফেকশন, এটা কিন্তু সাংঘাতিক কিছু না। সুতরাং সেই হিসেবে এটার যদি মিউটেশন বা পরিবর্তন হয়ও, এটা যে সাংঘাতিক কিছু হয়ে যাবে, আর আমরা অলরেডি যেসব ইমিউনিটি তৈরি করে ফেলছি শরীরে, ভ্যাকসিনের মাধ্যমেই বলুন বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের মাধ্যমেই বলুন, অ্যাসিমটোম্যাটিক ইনফেকশনের মাধ্যমেই বলুন, এর মধ্যে থেকে নানা রকম ভাবে আমরা আস্তে আস্তে এর থেকে যে ইমিউনিটিটা তৈরি করছি নিজের দেহে, সেই ইমিউনিটিটা তো যথেষ্ট প্রোটেকশন আমাদের দেবে। ডেল্টা ভ্যারিয়েশন হোক না, ডেল্টা ভ্যারিয়েন্ট হলে যে তার জিনগত পরিবর্তন যেটা হবে, পুরো জিনটাই তো পাল্টে যাবে না, পুরো আরএনএ চেনটাই তো পাল্টে যাবে না। এটা একটা আরএনএ ভাইরাস, কিন্তু এটা আরএনএ চেনটাই তো পাল্টে যাবে না। সুতরাং যেটুকু পরিমাণ পাল্টাবে সেটুকু পরিমাণের জন্য যা হবে হবে, কিন্তু যেটুকু জিনটা পাল্টালো না তার বিরুদ্ধে তো আমাদের অ্যান্টিবডি আছেই, আমাদের শরীরের প্রতিরক্ষা তো আছেই। সুতরাং এত চিন্তিত এই মুহূর্তে হবার কোনো দরকার নেই। আর আরেকটা জিনিস বলছি, এই যে বুস্টার ডোজের কথা বলছেন, আমরা আসবো বুস্টার ডোজে, একটা জাস্ট ফোন নিয়ে আসবো এই বুস্টার ডোজের প্রসঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে লিপিকা চ্যাটার্জি বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হলো যে আমার হাজব্যান্ড 64 ইয়ার্স ওল্ড। হ্যাঁ ওনার, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ, ওনার সেরিব্রাল হয়েছে এবং সেই কারণে বহুদিন, মানে 16 সালে, ওনার 2016 সালে সেরিব্রাল হয়েছে। উনি অনেক রকম ওষুধ খান এবং বাড়িতেই বসে থাকেন। কিভাবে ওনার মানে করোনার ভ্যাকসিনটা নেওয়ার দরকার আছে কি, এবং না নিলে কোনো বিপদ হতে পারে কিনা, কারণ ওনার এত ওষুধ খান। এত ওষুধ খাচ্ছেন, তার মধ্যে আর একটা যোগ হলে কি হবে ম্যাডাম? করোনা ভাইরাসের ইনজেকশন কিন্তু নিতে হবে। হ্যাঁ, আমি জানি না কেন, আমি একটা খুব কৌতূহলোদ্দীপক জিনিস দেখছি যে কোনো ফাঁক ফুকর একটা ছুতো খুঁজে মানুষ এই ভ্যাকসিনটা নেব না এরকম একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছে অনেকে। আবার তাকে যদি বলা হয় না আপনাকে ভ্যাকসিন দেব না, তখন সে জোরজার করে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেবে। আমি বুঝতে পারছি না জিনিসটা, এটা নিয়ে এত কেন ভাবছেন? একটা ভ্যাকসিন বেরিয়েছে, এটার সেফটি প্রোফাইল স্টাডি করা হয়েছে, সমস্ত কিছুই জানা আছে আমাদের। আপনি ভ্যাকসিন নেবেন, আর আপনার হাজবেন্ড বলছেন বাড়িতে বসে থাকে, কোথাও যায় না, ভাইরাস রাস্তা থেকে লাফ দিয়ে এসে তাকে আক্রমণ করবে না, এটা হয়তো আপনি বলতে চাইছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি কোনো মানুষের সংস্পর্শে আসছেন না। এটা কি ঠিক? তিনি তো ভাইরাসটা পাবেন অন্য একটা মানুষের কাছ থেকে। তিনি তো আর বাড়ির মধ্যে জেলখানাতে বসে নেই যে কারোর সঙ্গে মিট করছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, কাউকে দেখছেন না, কারোর সঙ্গে হাসছেন না, কারোর সঙ্গে খাবার খাচ্ছেন না, তা তো করছেন না। এটা আপনাকে বুঝতে হবে। আর অনেক ওষুধ খাচ্ছেন, এরকম অনেক ওষুধ পৃথিবীর অনেকেই খায় এখন। তার জন্য যদি ভ্যাকসিন নেব না এটা ঠিক করতে হয়, সেটা কিন্তু দুঃখের বিষয়। কেননা যারা অনেক ওষুধ খায় তাদের অনেক অসুখ আছে, আর যাদের অনেক অসুখ আছে তাদের মধ্যে যদি করোনা ভাইরাসের সংক্রমণ হয়, তাহলে ম্যাডাম আপনার স্বামী কিন্তু খুব অসুস্থ হবেন এবং তার জীবন সংশয় হতে পারে, এটা আপনি জানবেন। আমি কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারছি না, আমি হয়তো বলতেও পারবো না আপনার স্বামীর সংক্রমণ হলে কি হবে না হবে, সেটা তো সংক্রমণ না হলে বোঝা যাবে না। কিন্তু সাধারণত দেখা যায় যাদের এত অসুখ রয়েছে তাদের মধ্যে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ একটা বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি করে, এটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমাদের টিকাকরণ হচ্ছে, টিকার আওতায় আসতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়, এটা আমাদের বুঝতে হবে। আমি আসবো, কারণ ডাক্তারবাবু একটা কথা বলছিলেন যে কোভিড বুস্টার ডোজের কথা। আরেকজন বন্ধু এসছেন আমাদের। হ্যালো, এনিওয়ে ফোনটা কেটে গেছে। ডক্টর ভদ্র, একটু আগে আপনি বলছিলেন যে কোভিড বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা জাস্ট আপনি বলা শুরু করেছিলেন, যে কি প্রয়োজনীয়তা এবং কি সেই বিষয়টি, সেটা যদি আরেকবার আপনি বলেন আমাদের। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা কোভিড ভাইরাসটাকে চিন্তা করুন। একটা ভ্যাকসিন যখন তৈরি হয়
সেই কোভিড ভাইরাস যেই সব জিনিস দিয়ে গঠিত হয়েছে জিনগতভাবে, সেই সব কম্পোনেন্ট বা সেই সব অংশগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা শরীর তৈরি করে। আমাদের যেমন কোভ্যাক্সিন তৈরি হয়েছে সমগ্র ভাইরাসটা নিয়ে। সুতরাং সমগ্র ভাইরাসের মধ্যে যা যা রয়েছে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি সিস্টেম তৈরি করে ফেলা হচ্ছে কোভ্যাক্সিনের কাজ। কোভিশিল্ড যেমন তার মধ্যে যে আরএনএটা রয়েছে তার একটা অংশ স্পাইক প্রোটিন থেকে তার থেকে একটা অংশ নিয়ে সেই অংশগুলোর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যাতে করে পরবর্তীকালে ওই ধরনের স্ট্রাকচার নিয়ে যদি কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে ওই ভ্যাকসিনের যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা দিয়ে কাজ হবে। সুতরাং এই রকম পরিস্থিতিতে আমি একটু আগে বলছিলাম যে এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েন্টগুলো, করোনা ভাইরাস কিন্তু প্রায়ই মিউটেট করে, প্রায়ই চেঞ্জ করে, কিছুদিন পরপরই চেঞ্জ করে। সেটা কত দ্রুত করবে, কত আস্তে আস্তে করবে, সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। সুতরাং থিওরিটিক্যালি যদি পোশাকি হিসেবে বলেন, থিওরি যদি কল্পনা করেন, তাহলে কিন্তু যখনই সে মিউটেট করে তখনই তার পরিবর্তন হয়ে যায় স্ট্রাকচারে, তখনই একটা নতুন ভাইরাস তৈরি হয়, প্রায় নতুন ভাইরাস একটা তৈরি হয় এবং একটা নতুন ভ্যাকসিন তার জন্য দরকার হবে। এক্স্যাক্টলি, আমরা এখানে কথা হতে পারে না ম্যাডাম। একটা করোনা ভাইরাস যদি মাসে 5 বার যদি চেঞ্জ হয়, তাহলে আমি 5 বার ভ্যাকসিন বানাবো, 5টা ভ্যাকসিন বানাবো, কত ভ্যাকসিন বানাবো? একদম, এটা একটা বড় প্রশ্ন, একদম সঠিক। এই জায়গায় আমরা আসছি, আরেকটা ফোন নিয়ে আমরা আসছি ডক্টর ভদ্র। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শুভঙ্কর বলছিলাম। কোথা থেকে বলছেন? হাওড়া উলুবেড়িয়া থেকে। হ্যাঁ বলুন। আমাদের ফ্যামিলিতে হচ্ছে একজন বয়স্ক আছেন, বাবা, ওনার একটু জোরে বলবেন কাইন্ডলি, আমরা শুনতে পাচ্ছি না প্রপারলি। হ্যাঁ বলছিলাম, বাড়িতে বাবা আছেন, ওনার 64 এজ। তো ওনার হার্টের প্রবলেম আছে, সেক্ষেত্রে কি করোনার এই টিকাতে কোনো অসুবিধা হবে? আপনি শুনতে থাকুন। আপনার বাবার হার্টের অসুখ আছে বলছেন? হ্যাঁ, হার্টের অসুখ আছে, উনি নেবেন কিনা ভ্যাকসিন? সাধারণত হ্যাঁ, এটাই প্রশ্ন থাকে, এরকমই প্রশ্ন এসছে। আপনি হার্টের অসুখ অনেকেরই আছে। হার্টের কি অসুখ আছে? আছেন আপনি? আর কি এমন ওষুধ খান যার জন্য তার ভ্যাকসিন নেওয়া যাবে না? একটু আগে ভ্যাকসিনেশন সম্বন্ধে আমি বললাম, যে কোনো ছুতোয় ভ্যাকসিন যাতে না নেওয়া যায় এরকম একটা প্রচেষ্টা সবাই করতে থাকে। এটা কেন হবে? এখানে নায়ের কোনো জায়গা নেই। কিন্তু ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিন না নেওয়ার জায়গা কিন্তু খুব বেশি নেই, এমন কিছু নেই। ভ্যাকসিন নিলে যার একটা অ্যানাফাইল্যাকটিক শক হবে বলে আমাদের মনে হয়, তাদের ছাড়া ভ্যাকসিন কিন্তু কাউকে দিতে হবে না এরকম কথা নেই। এটা মনে রাখতে হবে। কিছু ক্ষেত্রে ডক্টর ভদ্র এরকম প্রশ্ন আমি বেশ, আমাদের তো দীর্ঘ প্রায় 2 বছর ধরে করোনা সতর্কতার এই অনুষ্ঠান আমরা করে আসছি। আপনি সরাসরিও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠান করেছেন, আমি করেছি আপনার সঙ্গে অনুষ্ঠান। তো এরকম দেখবেন, আমি আপনার অনুষ্ঠানেই বলেছি, এরকমও প্রশ্ন এসছে যে ব্লাড থিনারের, একটু একজন ফোন করেছিল, ব্লাড থিনারের মেডিসিন নিচ্ছে, তো সেক্ষেত্রে একটা আতঙ্ক থাকে যে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কি না, সে কোভিশিল্ড হোক, সে কোভ্যাক্সিন হোক, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আফটার ভ্যাকসিনেশনে হাজারো একটা খবর চলে এসছে আমাদের সামনে, ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে। সেইখান থেকে একটা কিন্তু বাঁচার অভিপ্সাতে মানুষের প্রশ্ন থেকে যায়। দেখুন, কথাটা অসত্য নয় যে অনেক ওষুধ খাচ্ছে। আরেকটা একটু আগে আরেক ভদ্রলোক স্পষ্টভাবে প্রশ্ন করলেন, আরেকজন স্পষ্ট প্রশ্ন করলেন যে অনেক ওষুধ খাচ্ছে তারপরে কি ভ্যাকসিন নেবে? ব্যাপারটা হচ্ছে, ভ্যাকসিন অনেক ওষুধ যে খায় সে কিন্তু রোজ খেয়ে যায়, অনেক ওষুধ হাতে করে মুঠো করে রোজ খেয়ে যায়। ভ্যাকসিন কিন্তু একবারই নিতে হয়, একটা ডোজ, তারপরে আবার একটা নির্দিষ্ট সময় পরে আরেকটা ডোজ দিতে হয়, নিয়েই কিন্তু ব্যাস ছুটি। ব্যাপারটা হচ্ছে তারপরে যদি আবার বুস্টার ডোজের কথা আসে, তখন হয়তো আবার আরেকটা কিছু কথা আমরা বলবো, অন্যরকম কথা আসবে, কিন্তু তার আগে কিন্তু ভ্যাকসিন আপনাকে নিতে হবে।
একদমই তাই। এবং আপনি একটা কথা বলছেন এই যে মিউটেন্ট হচ্ছে ভাইরাস, ভাইরাসের তো চরিত্রই তাই নিজেকে বদল করা, এবং সেই বদল করার একদম। ক্ষেত্রে 5 বার বদল হলে কি 5 বার ভ্যাকসিনেশন হবে? এবং এখন চিন্তা হচ্ছে যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন বা স্পুটনিক যেটা হোক, হোয়াট এভার ইট ইজ, সেখানে তার কতটা ক্ষমতা রয়েছে এই পরিবর্তিত ভাইরাসকে কন্ট্রোল করা। এই পরিবর্তিত ভাইরাসকে কন্ট্রোল কিন্তু অনেকাংশেই করতে পারে। একটু আগে আমি বললাম, একটু আগে যা বললাম সেটা আরেকবার একটু মনে করে দেখুন। আমি বলেছি যে একটা ভাইরাসের যে স্ট্রাকচারটা চিন্তা করুন। যখন মিউটেশন হয় তখন কিন্তু পুরো স্ট্রাকচারটা পাল্টে যায় না, তার একটা অংশ পাল্টায়, তার একটা ছোট একটা অংশ পাল্টায়, বাকিটা কিন্তু একই থাকে। যদি পুরোটাই পাল্টে যেত তাহলে কিন্তু একেবারে নতুন একটা প্রজাতির সৃষ্টি হতো। এটা কিন্তু হয় না। মিউটেশন মানে হচ্ছে করোনা ভাইরাস, SARS-CoV-2, কোভিড-19, ওই কোভিড-19ই থাকবে, কিন্তু তার অল্প একটু পরিবর্তন হয়েছে। যেমন ধরুন আজকে এই কোটটা পরে আছি, হট করে আমি হয়তো দেখলেন এই কোটটা পরে নেই, বা কোটের রং পাল্টে গেছে, বা চশমাটা নেই, চশমার ডিজাইন পাল্টে গেছে, সেরকম হয়তো দেখতে। একদম একদম। সুতরাং ভ্যাকসিন গুলো কিন্তু কাজ দেবে, ভ্যাকসিন কাজ দেবে না এই কথা কিন্তু ভাবতেও যাবেন না। ভ্যাকসিন কার্যকরী, তার প্রমাণ আমরা পেয়েছি। ভ্যাকসিন কার্যকরী, ভ্যাকসিন নেবেন আপনারা। সমস্যাটা হচ্ছে ডক্টর ভদ্র, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, এটা আপনিও দেখেছেন, সংবাদ শিরোনামে বহুবার উঠে এসছে বা আমরা করেছি, যে যার টার্ন আসছে ভ্যাকসিনেশন, এখন তো সবার জন্য হয়ে গেছে। কারণ আজকেই একজন প্রসূতি মারা গেলেন, আপনি নিশ্চয়ই জানেন যে তার 8 মাসে বেবির ডেলিভারি করানো হয়েছিল এবং একটা খুব কঠিন সার্জারি ছিল, এবং বেবি ঠিক আছে, মা কিন্তু আর সারভাইভ করতে পারলেন না বিকজ অফ করোনা ভাইরাস। মুশকিলটা হচ্ছে যে অনেক সময় এটা গবেষকরা বলছে খুব একটা মারাত্মক কিছু নয়, কিন্তু হয়ে যাচ্ছে মারাত্মক। সেইটা কি আমাদের অসচেতনতার জন্য, নাকি কিছুটা ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম থাকার জন্য? ইন্ডিভিজুয়ালি যদি ধরি তাহলে এটা আক্রান্ত বেশি হচ্ছে মানুষ বা ফ্যাটাল কন্ডিশন আসছে। দেখুন, ভ্যাকসিন, এটা ভ্যাকসিনের কথা বলছেন তো? না না না, আমি করোনা ভাইরাসে মানে মৃত্যুর জায়গা বলছি, কারণ বলছে এই ভাইরাসটা কিন্তু মারণও নয়, কিন্তু মারণ হয়ে যাচ্ছে। মারণ নয়, কিন্তু মারণ হচ্ছে কিছু ক্ষেত্রে, তো আমরা দেখছি যে মানুষ মারা যাচ্ছে। সেইটা তাহলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য? কারণ আমার ঘরে হয়তো দুজনের হলো, দুজনে বেঁচে গেল, একজন চলে গেল, সেটা একটা ভিতরে প্রশ্ন। এটা কিন্তু আপনি একটা কোটি টাকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আপনি একটা কোটি টাকার প্রশ্ন করেছেন ম্যাডাম। আমি আপনাকে বলতে পারি, আজকে থেকে 1 বছরেরও অধিক আগে যখন এই করোনা ভাইরাস প্রথম এসেছিল, তখন আমি কিন্তু এই বিভিন্ন হাসপাতালে, একটা দুটো হাসপাতালে এবং স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু কর্তা ব্যক্তিকে আমি বলেছিলাম, আপনারা এই মৃত্যুর কারণটা সম্পর্কে একটা স্টাডি করুন। যারা মারা যাচ্ছে, যে মানুষগুলো এই করোনা ভাইরাসে প্রাণত্যাগ করছে, যারা মারা যাচ্ছে, তাদের সম্পর্কে একটা স্টাডি করুন। আমি বলছি না তাদেরকে অটোপসি করুন, এক্ষুনি বলছি না আমি, যদিও এখন খুব সুখের বিষয় যে অটোপসি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, কিন্তু আমি 1 বছর আগে বলেছিলাম আপনারা অন্তত যে তাদের হিস্ট্রি শিটের মধ্যে তাদের কি ফাইন্ডিং আছে সেগুলো দেখুন, তার মৃত্যুর কারণটা কি কারণ নিয়ে এসে আসছে যার জন্য তাকে আর বাঁচানো যাচ্ছে না, সেটা জানতে পারলে আমাদের অনেক কাজ হবে। আপনি একটা 1 কোটি টাকার প্রশ্ন করেছেন ম্যাডাম। আমরা জানি না যে করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছে তারা আমাদের মতে বিভিন্ন কারণে মরছে। কেউ হয়তো রেসপিরেটরি ফেলিওরে মরছে, কেউ হয়তো একটা রেনাল ফেলিওরে মরছে, কেউ মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে, কিন্তু কি কারণে তার এগুলো হচ্ছে? করোনা ভাইরাস হচ্ছে একটা বেসিক্যালি মাইল্ড ভাইরাস, এটা একটা সিজনাল ভাইরাস। করোনা ভাইরাস আমাদের সঙ্গে বহুদিন ধরে আছে, কিন্তু মারণ হয়ে তা যাচ্ছে। সত্ত্বেও 1.3% পিপল কেন তারা মারা যাবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু চাই।
ইনফ্যাক্ট আমি বলতে পারি ম্যাডাম, এই মুহূর্তে আমি অন্য একটা মেডিকেল কলেজের সঙ্গে এখন জড়িত আছি, সেটা ভারতের বাইরে। সেখানে আমার একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টকে আমি এই স্টাডিটা করতে বলেছি এবং সেই স্টাডিটা সে করছে অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট থিসিস, যে কি কি কারণ, কি কি বিষয় নিয়ে রোগীগুলো এলে পরে তাদের আমরা আর বাঁচাতে পারছি না, কি সেই জিনিসগুলো। সেটা কি একটা রেসপিরেটরি, আর্লি রেসপিরেটরি ফেলিওর, কিংবা অন্য কোনো কারণ আছে যেটা থাকলে পরে আমরা আর তাকে বাঁচাতে পারছি না? এইটা কিন্তু আপনি একটা 1 কোটি টাকার প্রশ্ন করেছেন ম্যাডাম। আমি বারবার এই কথা বলতে বাধ্য হচ্ছি, কেননা আমরা এটা জানতে চাই যে যারা মারা যাচ্ছে এই একটা সিজনাল একটা মাইল্ড ইনফেকশনে যারা মারা যাচ্ছে তারা কেন মারা যাবে। মুশকিলটা হচ্ছে ডক্টর ভদ্র, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেন এই প্রশ্নটা করা, তার কারণ হচ্ছে আতঙ্কটা এই জন্য তৈরি হচ্ছে, একদিকে আমরা শুনছি এটা খুব মাইল্ড ভাইরাস। মাইল্ড ভাইরাস মানে এর কোনো রকম ক্ষতিকারক দিক নেই, শুধু আপনার কি ফ্লু যেমন হয় সিজনাল, দ্যাট ওরকমই একটা বিষয়, বাট আমরা মারা যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এর সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে। আমরা একটা পরিসংখ্যান তৈরি করছি যে করোনা ভাইরাসে 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা এই, 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা এই, 24 ঘন্টায় সুস্থতার সংখ্যা এই। তাহলে প্রশ্ন হচ্ছে কেন? আমরা কি শুনতে পাচ্ছি কিছু ক্ষেত্রে, সাধারণ মানুষ শুনতে পাচ্ছি যে যাদের মধ্যে অন্যান্য রোগ রয়েছে তার জন্য সম্ভবত মারা যাচ্ছে। এবার এমনও দেখা যাচ্ছে একজন সুগার পেশেন্টও বেরিয়ে এসছে ডক্টর ভদ্র, সুস্থ হয়ে বেরিয়ে এসছে, আবার এমনও দেখা যাচ্ছে সুগার পেশেন্ট নয়, তার অন্য কোনো রোগ নেই, সে মারা যাচ্ছে। এবার তার কোনো প্রশ্ন আমরা উত্তর পাচ্ছি না, যেটা আপনি নিজেও বললেন একটা রিসার্চ ওয়ার্কের প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। যেমন একদম প্রয়োজন আছে, একদম প্রয়োজন আছে, এই রিসার্চটার দরকার আছে একদম, একেবারেই তাই। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, আমি দুর্গাপুর থেকে শিখা দে বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? বলছি ম্যাম, আমার ইনসুলিন নি, সুগার আছে, প্রেসার আছে, ইনসুলিন নি, সুগার প্রেসারের ওষুধ খাই, আমি কি ভ্যাকসিনটা নিতে পারবো প্রথম ডোজে? আপনার কোনো ডোজ নিশ্চয়ই নেই? পারবেন। শুনতে থাকুন। আপনার সুগার প্রেসার আছে তো কি হয়েছে? এরকম সুগার প্রেসার হাজার হাজার কোটি কোটি মানুষের আছে, সেই জন্য ভ্যাকসিন নিতে অসুবিধে কোথায় আপনার? বলুন, ভ্যাকসিন নিতে কোথায় অসুবিধে? আপনি নিতে পারবেন ভ্যাকসিন, যেটা ডক্টর ভদ্র বলছেন। ডক্টর ভদ্র, আরেকটি প্রশ্ন করি, যেমন এই যে আমরা থার্ড ওয়েভের কথা বলছি, মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন এসেছে, আর কটা ওয়েভ বাকি আছে? কারণ স্বাভাবিকভাবেই ভাইরাস চেঞ্জ হয়, যেটা বারবার আপনিও বলছেন, সায়েন্স বলছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের নর্মালি আমাদের গোটা মানে মানে কি বলবো, এনভায়রনমেন্টের মধ্যে হাজারো একটা কোটি কোটি ভাইরাস ছড়িয়ে রয়েছে, কিন্তু মারণ হয় না সবসময়। কিন্তু করোনা ভাইরাস অদ্ভুতভাবে কিন্তু সেটা দেখাচ্ছে। আমি জানি না থার্ড ওয়েভের কতটা কি আছে, কারণ সম্প্রতি বলা হচ্ছে, এইমসের ডিরেক্টর বলেছেন যে 6 থেকে 7 সপ্তাহ কি 8 সপ্তাহের মধ্যে কিন্তু তৃতীয় ঢেউ দেশে প্রবেশ করতে পারে। এবং আপনি বলেছেন যে শিশুদের ক্ষেত্রে সেটা মারণ হবে না। যেমন সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে সেকেন্ড ওয়েভ ফার্স্ট ওয়েভের থেকে এতটা মারণ হবে না, কিন্তু অদ্ভুতভাবে সেকেন্ড ওয়েভ কিন্তু মারণ হয়েছে ডক্টর ভদ্র। তো এই জায়গায় তাহলে আমি আপনার সঙ্গে এই বিষয়ে একমত নই। আচ্ছা, আমরা কিন্তু ম্যাডাম আমরা কিন্তু এই যে ডেথ রেটটা, ডেথের হারটা চিন্তা করুন, ডেথের হার, রেট অফ ডেথ সেই 1.3% রয়েছে। দ্বিতীয় ওয়েভে বেশি মানুষ সংক্রমিত হলো, সেই জন্য প্রপোর্শনেটলি মৃত্যুর সংখ্যাটা বেশি হয়েছে। প্রথম ওয়েভে যদি 100 জন মানুষ সংক্রমিত হয়েছে থাকে, তাহলে যতজন মারা গেছে, দ্বিতীয় ওয়েভে 200 জন মানুষ সংক্রমিত হলে তার দ্বিগুণ সংখ্যক মারা যাবে, কিন্তু হারটা, ডেথ রেটটা কিন্তু একই থাকছে। এইটা লক্ষ্য রাখুন, সেই কথাই আমরা বলছি। একদম একদম, তার কারণ হচ্ছে যে থার্ড ওয়েভটা যে আসছে, এই থার্ড ওয়েভের ক্ষেত্রে কিন্তু একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিশেষ করে যেহেতু একটা বয়স বেঁধে দেওয়া হয়েছে, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্কুল কলেজ সমস্তটাই বন্ধ রাখা হচ্ছে, স্কুল বন্ধ প্রায় 2 বছর ধরে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে তার ঠিক ঠিকানা নেই, এবং যার আগামী ভবিষ্যতে তারা কোথায় যাবে, কি তাদের ক্যারিয়ার তৈরি হবে, দে ডোন্ট নো এক্স্যাক্টলি। সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ বলুন। এই কথাটা তো একদম আবার একটা ভীষণ সত্যি কথা বলেছেন আপনি। আমি অবাক হয়ে যাচ্ছি
যে আপনি কিন্তু সত্যি সত্যি একটা ঠিকঠাক কথা বলেছেন। আমরা স্কুল কলেজ বন্ধ করে রেখে বসে আছি, অথচ শুড়িখানাগুলো খোলা আছে, যেমন ওখান থেকে কোনো সংক্রমণ হবে না। যাই হোক, এসব কথাবার্তা বললে হয়তো কেউ কেউ চটবে, সেই জন্য আমরা বেশি বলবো না এটা। কিন্তু বিষয়টা তো অসত্য নয় যে আমরা এবার তৃতীয় ওয়েভের কথা যেটা বললেন, আমি দেখুন ম্যাডাম, এই যে ওয়েভগুলো কবে আসবে, কি আসবে, সেগুলো কোথা থেকে জানা যায় আপনাকে আমি বলি। এক নম্বর হচ্ছে কিছু কিছু আগের ইনফেকশন গুলো দেখে, আগের অভিজ্ঞতার নিরিখে একটা ম্যাথামেটিক্যাল মডেল করে তৈরি করে এটা বলা হয় যে প্রবাবলি একটা তৃতীয় ওয়েভ কবে আসতে যাচ্ছে। এটা একটা ম্যাথামেটিক্যাল মডেল করে বলা যায়। সেই মডেলটা সত্যি হবে কি না হবে সেটা ভবিষ্যতই বলবে। আচ্ছা, আর দ্বিতীয়ত যেভাবে কবে ওয়েভ আসবে ঠিক করা হয় সেটা হচ্ছে কিছু কিছু ব্যক্তি যাদের ভ্যাকসিন বিক্রি হলে লাভ হবে, ভ্যাকসিনের বড় বড় কোম্পানিগুলো হতে পারে, ছোট ছোট ব্যবসায়ীরা হতে পারে, এই ভ্যাকসিনেশনের ওয়ার্ল্ড ওয়াইড যে একটা 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 ফাইন্যান্সিয়াল কমার্শিয়াল একটা যে জিনিস চলছে ভ্যাকসিনের, সেইটা নিয়ে যদি আরেকটা ওয়েভ আসে তাহলে ভ্যাকসিন সম্বন্ধে মানুষ আরেকটু ভয় পাবে, আরেকটু ভ্যাকসিন এবং বুস্টার ডোজ টোজ ইত্যাদি বলে টলে আরো মানুষকে। যাই হোক ম্যাডাম, আমি সবাইকে বলছি, আমার চ্যানেল, এই সিএন চ্যানেল আজ পর্যন্ত এমন প্রোগ্রাম কখনো করেনি যেখানে মানুষকে ভয় দেখানো হয়। আমরা সব সময় মানুষকে সত্যিকারের ঘটনাটা জানানোর চেষ্টা করি। আমি এখনো বলছি যে আমি মনে করি না যে তৃতীয় ওয়েভে মৃত্যুর হার বাড়বে, মৃত্যুর হার মোটেই বাড়বে না। আর দ্বিতীয় আমার প্রেডিকশন, তৃতীয় ওয়েভ কিন্তু এই দ্বিতীয় ওয়েভের মতো এত বেশি হতে পারবে না। তার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষই ততদিনে ভ্যাকসিন পেয়ে যাবে। আর থার্ড হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে চিন্তা করার কারণ খুব বেশি নেই, কারণ বাচ্চাদের মধ্যে আমরা প্রথম ওয়েভেও দেখেছি, দ্বিতীয় ওয়েভেও দেখেছি, মৃত্যুর হার কিন্তু বেশি নয়। তারা কিন্তু খুব ভালোভাবে এই ইনফেকশনটাকে সামলাতে পারে। সুতরাং এই কটা জিনিস কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাবে সবাইকে বলে রাখছি। একদম। আমরা আসছি আবার, ডক্টর ভদ্র বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বারুইপুর থেকে বলছি দিদি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সোনালী চ্যাটার্জি। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার এপ্রিলের 14-15 তারিখে দুবার জ্বর হয়েছিল, বুঝলেন? তো জ্বর হওয়ার পর আমি প্যারাসিটামল আর ভিটামিন সি, লিভলং বলে ভিটামিন, ডক্সিসাইক্লিন এগুলো খেয়েছি। খাওয়ার পর এখন যেটা প্রবলেম, সুগার আছে আমার, বুঝলেন? সুগারের ওষুধ খাই। আর যেটা প্রবলেম, যে স্বাদটা একটু আধটু পেয়েছি, কিন্তু গন্ধটা 2 মাস হলো একদম গন্ধ পাচ্ছি না নাকে। আপনি টেস্ট করিয়েছেন? হ্যাঁ, টেস্ট করিয়েছি, টেস্টে নেগেটিভ এসেছে। ডক্টর ভদ্র আপনি থাকুন লাইনে। ডক্টর ভদ্র, হ্যাঁ, কি করবেন? আমি জিনিসটা শুনলাম। দেখুন, এটা আমি 1 বছর আগে এই সিএন এর প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম সিএনএ আমরা করেছি এই নিয়ে, এবং সেই সময় কিন্তু আমি বারবার বলেছিলাম যে এই একটা প্যান্ডেমিক যখন চারদিকে চলছে, সেই সময়ে যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে কিন্তু ওই প্যান্ডেমিকের অসুখটাই ধরে নিতে হবে। এটাকে বলে সিনড্রোমিক অ্যাপ্রোচ। এটা কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখুন। এখন প্যান্ডেমিক মানে হচ্ছে জিনিসটা এমন ভাবে হচ্ছে, এমন পরিমাণে হচ্ছে যেটা আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। সুতরাং একটা সর্দি কাশি জ্বরকে সাধারণ সর্দি কাশির জ্বর বলে চালিয়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু এখন পৃথিবীতে নেই। সুতরাং আপনাকে ধরে নিতে হবে করোনা হয়েছে। আপনি যদি সেটা ধরে নিতেন তাহলে আপনি যে ওষুধগুলো খেতেন তাদের মধ্যে বেশ কয়েকটা খেয়েছেন, কিন্তু আসল ওষুধগুলো আপনি খাননি। আমি জানি না কেন এটা হয়। আপনি ডক্সিসাইক্লিন খেয়েছেন বলছেন, আপনি প্যারাসিটামল খেয়েছেন বলছেন,
আপনি ভিটামিন হয়তো খেয়েও থাকতে পারেন, ভিটামিন ডি, ভিটামিন সি এসব হয়তো খেয়ে থাকতে পারেন, কিন্তু আইসিএমআর তার তার ট্রিটমেন্ট প্রোটোকলে যে ওষুধগুলো লিখেছে সেগুলো সাধারণ ওষুধ, সেগুলো পাওয়া যায়, আপনি সেগুলো খেলেন না। তাদের মধ্যে একটা হচ্ছে আইভারমেকটিন, আরেকটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। এই দুটো ওষুধ আমরা কিন্তু এখনই এই মুহূর্তে সরকারি লেভেলে আইভারমেকটিন দিয়ে চিকিৎসা করি। আইভারমেকটিনে চিকিৎসা করার বহু কারণ আছে এবং সেই চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায় এরকম বহু রিসার্চ আছে। আপনি কিন্তু আইভারমেকটিন খেলেন না। আমি জানি না আপনাকে কে এই ওষুধগুলো দিয়েছিল, কোনো ডাক্তার দিয়েছিল নাকি আপনি দোকানে গিয়ে নিজে গিয়ে কিনে এনে খেয়েছেন, তা আমি জানি না, বা কাউকে দিয়ে কিনিয়েছেন। কিন্তু এখন জ্বর সর্দি কাশি হলে আপনাকে ধরে নিতে হবে যে এই যেমন এখন আপনি বলছেন এখন আপনার গন্ধ পাচ্ছেন না। আর আরেকটা কথা আপনি বলেছেন যে আপনি টেস্ট করেছেন, টেস্ট করে নেগেটিভ পেয়েছেন। দেখুন, টেস্ট করে নেগেটিভ অনেক রকম কারণে হতে পারে। যে সময় টেস্ট করা দরকার আপনি সেই সময় হয়তো করেননি, আপনি হয়তো দেরি করে ফেলেছেন, অথবা খুব আর্লি করে ফেলেছেন। হ্যাঁ, সুতরাং টেস্ট হয়তো ঠিকমতো হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ভদ্র, টেস্টের তাহলে টাইমটা কখন হওয়া উচিত আমাদের? টেস্ট, করোনা টেস্ট করার ফিফথ ডে অফ ইনফেকশনের মধ্যে আপনাকে টেস্ট করে ফেলতে হবে। ফিফথ ডে অফ আপনার সিমটম যেদিন তৈরি হলো সেদিন থেকে 4 থেকে 5 দিনের মধ্যে আপনাকে টেস্ট করতে হবে। তার না হলে তার নেগেটিভ আসার সম্ভাবনা বেড়ে যায়। আমরা তো এমনিতেই জানি, আমাদের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল আটলান্টার ডিরেক্টর রবার্ট রেডফিল্ড তো নিজেই বলেছেন যে এই টেস্টটাতে 40% ভুল রিপোর্ট আসতে পারে। সুতরাং এটা তো আমরা জানি, সব টেস্টেরই একটা লিমিটেশন থাকে। কেমন সব টেস্টই 100% সবাইকে টেস্ট করে ফেলতে পারবে তা কখনোই নয়। সুতরাং এটার ক্ষেত্রেও আছে, আপনার ক্ষেত্রে সেরকম একটা হয়ে থাকতে পারে। এটা তো আমরা অনেকবারই দেখেছি যে তার সমস্ত লক্ষণ উপসর্গ ধরে একেবারেই করোনা, তার আপনার যেমন গন্ধ চলে গেছে বলছেন, আপনার স্বাদ চলে গেছে কিনা আপনি বলেননি, কেন স্বাদ হয়তো চলে গিয়ে থাকতে পারে, এটা তো করোনা ভাইরাস ইনফেকশন বটেই। না, উনি একটা কথা বলেছেন ডক্টর ভদ্র, ওনার স্বাদ চলে গিয়েছিল, ওনার স্বাদ চলে গিয়েছিল, বাট ওনার স্বাদটা ফিরে এসেছে, এখনো কিন্তু স্মেলটা আসেনি। আবার অনেক সময় আমরা তো এটাও দেখেছি যে করোনা ভাইরাসের ক্ষেত্রে গন্ধ স্বাদ রয়েছে, বাট পেটের সমস্যা রয়েছে বা মাথায় ব্যথা হচ্ছে, হঠাৎ করে টেস্টে দেখা যাচ্ছে করোনা ভাইরাস। ফলে এইখানটাও একটা অদ্ভুত উপসর্গেরও একটা মানে কি বলবো, মানে কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এটা আমজনতা, আমরা কনফিউশন কিছু নেই, উপসর্গ 10-11টা আছে, তাদের মধ্যে সবগুলোই যে কারোর হতে হবে তার কোনো মানে নেই। এইটা আপনি মনে রাখবেন, 3 থেকে 4টি উপসর্গ থাকলেই আমরা তাকে ধরে নেব তার করোনা ভাইরাস ইনফেকশন হয়েছে। সাধারণত 3-4টে থাকে, কিন্তু তার মধ্যে স্বাদ গন্ধ এটা নাও থাকতে পারে। এক্স্যাক্টলি। আমরা আসছি আবার। হ্যালো সুবর্ণা, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি মঞ্জু সরকার বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আমি না একটা মানে ডিপ্রেশনের রোগী। আমি সবসময় মনে হয় এই বুঝি কিছু হয়ে যাবে, এই বুঝি কিছু হয়ে গেল, আমি হয়তো ঠিক মতো থাকতে পারবো না, ইঞ্জেকশনটা নিয়ে হয়তো আরো যা হচ্ছে সেগুলো আমার হলে আমি কোথায় যাব, এটা ভাবছি। তারপরে জানো তো এই কিছুদিন আমার 60 আপের উপরে বয়স, 7 বছরের উপরে, বুঝেছো তো। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি রিসেন্টলি আমাকে বিড়ালে কামড়িয়ে দিয়েছে, সেটার ইঞ্জেকশনটা নিচ্ছি, 3 তারিখে শেষ হবে ইঞ্জেকশনটা নেওয়ার, বুস্টার নিচ্ছি। তো আমি কি করব? আমি কি ইঞ্জেকশনটা নিতে পারবো? ভ্যাকসিন নেবেন? আচ্ছা, আরেকটু জোরে বলুন, একটু রিপিট করুন না মঞ্জুদি, একটু রিপিট করবেন? আমি ডিপ্রেশনের রোগী, বুঝেছো তো। আমি সবসময় মনে হয় কিছু হয়ে গেল, কিছু হচ্ছে, এই বুঝি কিছু হয়ে গেল, ইঞ্জেকশনটা নিলে কাজ করে, ওটা বলছেন। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বিড়ালে কামড়িয়ে দিয়েছে, আমি লাস্ট 3 তারিখে আমি বুস্টারটা শেষ হবে আমার, যেটা নিচ্ছি ইঞ্জেকশনটা, 5টা ইঞ্জেকশন, সেটা 3 তারিখে শেষ হবে। আমি কতদিন পর এই করোনার ইঞ্জেকশনটা নিতে পারবো? ফাইন। হ্যাঁ, আপনি একটা ডোজ নিয়েছেন? 3টে নিয়েছেন? 3টে বলছেন বোধহয়।
তিনটে নিয়েছেন মঞ্জুদি? কিসের 3টে? হ্যাঁ হ্যাঁ, আমি 3টে নিইনি, আমি 5টা নিচ্ছি, আর 3 তারিখে শেষ হবে। আচ্ছা আচ্ছা, এখন একটাও বলছেন? 5টা কি নিয়েছেন? বিড়ালে কামড়েছিলেন, ওনাকে বিড়ালে কামড়েছেন? হ্যাঁ হ্যাঁ, বিড়ালে কামড়িয়ে দিয়েছিল, ঘরেরই বিড়াল কামড়িয়ে দিয়েছে। আসলে হচ্ছে বাইরে যাই বিড়ালটা, বাইরে এসে ঘুরে, সেই জন্য ইঞ্জেকশনটা নিতে হয়েছে আমাকে। তো একদম। ডাক্তার বলেছে ইঞ্জেকশনটা নিয়ে নিন। ইঞ্জেকশন কটা আপনাকে লিখেছে? ওই যে করোনা ইঞ্জেকশনটা কটা কখন নেবো? ইনজেকশন লিখেছেন আপনাকে ডাক্তারবাবু? কটা ইনজেকশন লিখেছেন আপনাকে? ইনজেকশন কটা লিখেছেন? কটা? 5টা। 5টা ডক্টর ভদ্র? 5টা? আমি 5 তারিখ আর থেকে করোনা ভাইরাসের একটাও নেননি তো? 5-6 তারিখ, 5-6 নিচ্ছি। না না, আর কোভিডের 3 কোভিডের কোনো ভ্যাকসিন না। নেননি তো? না, না নেননি, এখনো উনি নেননি? না। তাহলে আপনি শেষ করুন না। তবে আমি ফার্স্ট আপনি যেটা নিচ্ছেন, আমি আসানসোল। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছেন ডাক্তার। আপনি যে ভ্যাকসিনটা নিচ্ছেন সেটা আপনি শেষ করুন। ইনফ্যাক্ট আপনি 5ম ডোজ, আমি জানি না ওই বিড়ালের ভ্যাকসিনটা, বিড়ালের যে কামড়ের জন্য যে ভ্যাকসিনটা দিয়েছে সেটা আপনি কটা নিয়েছেন। আপনি যদি 4টে নিয়ে থাকেন, 4টে নেওয়ার পরে 5মটা কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে নিতে হয়। আপনি তার মাঝামাঝি কিন্তু কোভিডের ইনজেকশন একটা নিতে পারেন। আচ্ছা, আর আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, উনি যদি 5টা কমপ্লিট করার পরেও নেন, তাহলেও কি ওনার পক্ষে নেওয়া পসিবল? হ্যাঁ, কমপ্লিট করার পরে 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আপনি কোভিড শুরু করে দেবেন। মানে এটা কোনো প্রবলেম নেই। 2 সপ্তাহ আপনাকে মিনিমাম একটা গ্যাপ দিতে হবে, তারপরে আপনি কিন্তু কোভ্যাক্সিন মানে কোভিডের ভ্যাকসিন নিতে পারেন, ইনজেকশন শুরু করে দিতে পারেন। এক্স্যাক্টলি। একদম। সেখানটা চিন্তা নেই। আমরা একটা আলোচনা করছিলাম, বেশ একটু আলোচনাটার মধ্যে কিছু জিজ্ঞাস্য এবং কিছু আনসার আপনার তরফ থেকে আসা আমাদের পক্ষে জানার একটা বড় জিনিস তৈরি হয়েছে। আপনি বলেছেন যে রোগ উপসর্গ তৈরি হওয়ার 5 দিনের মাথায় টেস্ট করতে, যে টেস্ট রিপোর্টটা প্রপার দেবে। কারণ আমরা অনেক সময় দেখছি যে মানুষের যখন একদম অন্তিম সময় চলে আসছে, তখন গিয়ে রিপোর্ট আসছে যে এ পজিটিভ ছিল বা এ নেগেটিভ ছিল, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত, সকলে একসঙ্গে ভ্যাকসিনেটেড হচ্ছে তাও নয় ডক্টর ভদ্র, কারণ মিনিমাম একটা টাইম ডিউরেশনের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তার মধ্যে অনেকে কিন্তু খুব ক্ষতিকারক জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গাটা আমাদের প্রোটেকশন কী হবে? আমরা ভুড়ি বাইরের থেকে ভিটামিন সি কিনে খাচ্ছি, জিঙ্ক, আমরা ও ধরনের কিছু কম্বিনেশনে ওষুধ কিনে খাচ্ছি, সেটাও বা কতটা সঙ্গত আমাদের জীবন ধারণের ক্ষেত্রে বর্তমানে? এগুলো খুব ভালো প্রশ্ন করেছেন। বিশেষ করে সাপ্লিমেন্টেশনের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা খুবই ভালো। এই সম্পর্কে আমি আমার নিজের অনুভূতিটা বলছি, এবং এই অনুভূতিটা কিন্তু বেশ বিজ্ঞানসম্মত, এবং অনেক এক্সপার্টের সঙ্গে কথা বলার পরে আমরা জানি, আমরা রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে ভিটামিন D3, অর্থাৎ ভিটামিন ডি বলে যে জিনিসটা পাওয়া যায়, ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলো ডাইরেক্টলি কোভিডের এগেইনস্টে প্রোটেকশন দেয়। ভিটামিন সি এর একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকশন আছে। আর করোনা ভাইরাসের যে শরীরের ভেতরে যে ক্রিয়াটা হয়, সে ক্রিয়াটা কিন্তু এই অক্সিডেটিভ স্ট্রেস জনিত একটা ফ্যাক্টর থাকে তার মধ্যে। সুতরাং ভিটামিন সি যদি নিয়মিত খাওয়া যায়, সেই অক্সিডেটিভ স্ট্রেসটা কম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিটামিন ডি সম্পর্কে কিন্তু খুব বড় রিসার্চ করা হয়েছিল, মাল্টিসেন্ট্রিক, সারা পৃথিবী জুড়ে ওই রিসার্চ করা হয়েছিল। সেই রিসার্চ করে কিন্তু জানা গেছে, স্পষ্টভাবে জানা গেছে, একদম পরিষ্কার জানা গেছে, আপনারা সবাই ভালো করে শুনে রাখুন, যে ভিটামিন ডি যদি আমরা সাপ্লিমেন্টেশন হিসেবে খেয়ে যাই, কতটা, অন্তত পক্ষে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট যদি আমরা ডেইলি খেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক রেসপিরেটরি ইনফেকশন, স্কিন ইনফেকশন এবং অন্যান্য অনেক ইনফেকশনের হাত থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রিসার্চ, যার একটা অংশ ভারতেও হয়েছিল। এটা আপনারা সবাই জেনে রাখুন। ভিটামিন ডি আর ভিটামিন সি সম্পর্কে এই কথাটা প্রযোজ্য। ভিটামিন সি কিন্তু আপনি যদি সাপ্লিমেন্ট হিসাবে খেয়ে যান, অন্তত পক্ষে যদি একটা করে 500 মিলিগ্রামের ট্যাবলেটও খান ডেইলি, আপনার উপকারী হবে, আপনার খারাপ কিছু হবে না। আর ভিটামিন D3 যদি 2000 ইন্টারন্যাশনাল ইউনিট অন্তত পক্ষে আপনি নেন,
আমরা তো যারা কোভিডের বিরুদ্ধে ডাইরেক্টলি লড়াই করছে তাদেরকে আরো বেশি করে খেতে বলি, কিন্তু সাধারণ মানুষ হিসেবে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট খেলে কিন্তু যথেষ্ট ভালো কাজ দেয়। তার সঙ্গে জিঙ্কের কথা বলা হয়, কিন্তু জিঙ্ক এত কম পরিমাণে দরকার হয়, সেটা ডায়েট, সাধারণ একটা সুষম ডায়েট যদি খাওয়া হয়, খাবার যথেষ্ট ঠিকঠাক খাবার খাওয়া হয়, তাতে করে জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম এই সমস্ত কিছু পাওয়া যায়। সুতরাং সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি আর ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট কিছু পদার্থ যদি খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে ভালোই হয়। যেমন আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে গ্রিন টি ব্যবহার করুন, সকালে রাত্রে 2 বার করে গ্রিন টি ব্যবহার করুন। গ্রিন টিটা ইজ এ ভেরি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস ইন দ্য বডি, এটা খাওয়া উচিত, সেটা খেলে ভালোই হবে। সুতরাং এইগুলো একটা স্বাস্থ্যবিধি, এটা কিন্তু সবারই মেনে চলা উচিত। একদম সবার জায়গা থেকে ডক্টর ভদ্র, আমি একেবারে সেই লেম্যানের জায়গায় চলে যাই, যারা একেবারে দিন আনা দিন খায়, যারা এখন ঘরে বসে রয়েছে, যারা ত্রাণের জন্য ছুটে বেড়াচ্ছে পেট ভরাতে, তারা কোথায় কিনবে ভিটামিন সি, কোথায় জিঙ্ক, কোথায় কি? তাহলে তারা কি করবে? তাদেরও বাঁচতে হবে। দরকার নেই, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট এই প্রশ্নটা বোধহয় এই প্রোগ্রামে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো প্রশ্নের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছিলেন যে মৃত্যুর কারণটা কি, সেটা কোটি টাকার প্রশ্ন আমি বলেছিলাম। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট প্রশ্নটা করলেন যে সাধারণ যে লোকটা দিন আনে দিন খায়, যারা পরিযায়ী শ্রমিক, যারা এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়, বাধ্য হয় কার্য ব্যাপদেশে, তারা কি করবে? আমি না হয়, আপনি না হয় ভিটামিন D3 2000 মাইক্রোগ্রামের ইন্টারন্যাশনাল ইউনিটের ক্যাপসুল কিনে খেলাম, তারা কি করবে? দেখুন, সিট্রাস ফুড বা যে কোনো টক ফলে ভিটামিন সি যথেষ্ট থাকে। সুতরাং তারা যদি আধখানা করে লেবু রোজ খেতে পারে, আর কিন্তু ভিটামিন সির অন্য কোনো সোর্স লাগে না। আর ভিটামিন ডি কিন্তু যদি তারা সপ্তাহে 2 দিন মাছ খেতে পারে বা 3 দিন মাছ খেতে পারে, তারপরে তারা যদি কম দামি পেয়ারা, ডাসা পেয়ারা, তারপরে পেঁপে, এইসব ফলগুলো যদি তারা খেতে পারে, তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে। অর্থাৎ আমার কথা কি শোনা যাচ্ছে? একদম 100% শোনা গেল। ডক্টর ভদ্র ঠিক বলেছেন, একদম পারফেক্ট শোনা গেছে ডক্টর ভদ্র। আমার মনে হয় আমরা খাবারের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি সবটাই পাচ্ছি, একদম বাস্তবিক বিষয়। মুশকিলটা হচ্ছে যে এই যে আমি যাদের কথা বললাম, একদম লেম্যান যাদের কথা বললাম, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আমাদের আমি চেষ্টা হচ্ছে যতটুকু সময় রয়েছে কথা বলার আপনার সাথে, সেটা হচ্ছে যে এই যে ত্রাণের জায়গায় দাঁড়িয়ে থাকা যে মানুষগুলি লড়াই করছে জীবন ধারণের ক্ষেত্রে, সেইখানে না এই ফল কেনা, মাছ খাওয়া, মাংস খাওয়া, এটা একটা বিশাল বিলাসিতার জায়গা। আমি জানি না তাদের কি, আমার মনে হয় তাহলে ত্রাণ যখন দেওয়া হচ্ছে, তাহলে ত্রাণের ক্ষেত্রে এমন কিছু তালিকায়, খাদ্য তালিকায় রাখা হোক, যে ত্রাণের খাদ্য তালিকার মধ্যে থেকে শুধু তাদের ক্ষুণ্ণিবৃত্তি না, তার সঙ্গে তাদের সুস্থতাটাও ডিনোট করবে। অর্থাৎ কিনা একেবারেই তারা সুস্থও হবে, করোনার সঙ্গে যুদ্ধও করতে পারবে, তারা খেতেও পাবে। সুতরাং আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভদ্রকে আমাদের এত বিস্তারিত গাইডলাইন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং করোনা সতর্কতা অনুষ্ঠান চলতে থাকবে, আমরা অনুষ্ঠান দুবেলা করি, আপনারাও দেখতে থাকবেন এবং সতর্ক থাকবেন, ভ্যাকসিনেশনের আওতায় আসবেন। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।